অবিলম্বে আমার দেশের সরকারকে একটা কড়া পদক্ষেপ নিতে হবে বিদেশ মন্ত্রককে দিয়ে, যে বাংলাদেশের এই ঘটনা যেন কোনোভাবেই ভারতবর্ষে তার প্রভাব না পড়ে, এবং এপারেও যারা এই ঘটনাকে ব্যবহার করে পাল্টা মৌলবাদের জিগির তোলার চেষ্টা করছেন তাদেরকেও আটকানোর প্রয়োজন। ওই দেশের মৌলবাদীরা যা করে ছাড় পেয়ে যাচ্ছে, আমার দেশের মৌলবাদীরা সেইটা করে যাতে ছাড় না পেয়ে যায়, এইটা সরকারের দেখার প্রয়োজন। বাংলাদেশেও একই রকম অতীতের যা লড়াই হয়েছিল, ভারতবর্ষ তাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে, বাংলা ভাষা রক্ষার জন্যে যে লড়াইটা করেছিল সেটা তারা ভুলে যাচ্ছেন। কারণ মৌলবাদ চায় যে মৌলবাদ যখন আছে শুধু সেইটুকুই ভালো, বাকি সবটা খারাপ, এটা প্রমাণ করে। মৌলবাদের এই মাথাচাড়াকে ইউনূস সরকার যেভাবে আটকাতে তো পারেনি, বরং কোথাও কোথাও যেভাবে প্রশ্রয় দিয়েছেন, সেইটা একজন রাষ্ট্রনায়কের পক্ষে, যিনি ওখানে সরকার চালাচ্ছেন, তার কাছ থেকে একেবারেই এক্সপেক্টেড। আসলে এগুলোকে করে যাতে গোটা দেশের মধ্যে, গোটা এলাকার মধ্যে, গোটা পরিবেশের মধ্যে মানুষের প্রতিদিনকার যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণার লড়াইটা পিছনে চলে যায়, এবং আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমার কোথায় যাওয়ার কথা ছিল, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ওকে পুড়িয়ে মারা উচিত কি। যখন সংবাদপত্র অফিস টার্গেট করা হচ্ছে, যখন কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের, এই সাংস্কৃতিক সংস্থার অফিসকে টার্গেট করা হচ্ছে, যখন হারমোনিয়াম, অন্যান্য যন্ত্রানুষঙ্গ ভেঙে ফেলা হচ্ছে, এটা কি কোথাও কোথাও এটা মনে হচ্ছে না যেটা আগে থেকে ঠিক করা ছিল যে ওই জায়গাটা আক্রমণ করতে? এখানে দীপুচন্দ্র দাস থেকে আরম্ভ করে এখানে আফরাজুল, এখানে দেবুদাস উষারানী দাস, এখানে ঝর্ণা মান্ডি, সুমনা মান্ডি, প্রতিটা ক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে একটা উত্তেজনার আগুন তুলে পরিস্থিতি ঘোরালো করে দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া, এটা কোনো মানুষ করতে পারেন বলে আমরা, কোনো একজন মানুষ খুন হলেন বলে সাধারণ মানুষের যে আক্রোশ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, আর.জি. করের ঘটনা যখন এখানে ঘটলো, আমরা তো প্রশাসনের বিরুদ্ধে সরব হলাম, কিন্তু ওখানে যে ঘটনাটা ঘটলো তাতে সংবাদপত্রের অফিস, সাংস্কৃতিক সংস্থার অফিস যে টার্গেট হলো, তাহলে মুক্ত চিন্তাকে আরও ভয় পাইয়ে দেওয়ার জন্যে, আরও দমিয়ে দেওয়ার জন্যে মৌলবাদীরাই এটা কোথাও আলাপ আলোচনা করে আগে থেকে ঠিক করে করছে। ভাবে ওখানকার মৌলবাদীরা কথা বলছেন, বক্তৃতা করছেন, তাদের ভারতবর্ষের যে মৌলবাদ, তারাও আরও মাথাচাড়া দিচ্ছে, তারাও হচ্ছে কাউন্টার ন্যারেটিভ এমন তৈরি করছে যাতে দুপক্ষেরই সুবিধা হচ্ছে। ভারতের মৌলবাদীরা যা বক্তৃতা করেন বাংলাদেশের মৌলবাদীদের সুবিধা হয়, বাংলাদেশের মৌলবাদীরা যা বক্তৃতা করেন ভারতের মৌলবাদীদের সুবিধা। ভারতবর্ষের সরকার তার নিজের দেশকে বাঁচানোর জন্যে, তার সংস্কৃতিকে বাঁচানোর জন্যে, সেখানকার সংখ্যালঘু মানুষকে বাঁচানোর জন্যে, মৌলবাদকে প্রতিহত করার জন্য কী বার্তা দিচ্ছে সেইটা দেখার জন্য আমরা বসেছিলাম। কিন্তু এমন একটা সরকার কেন্দ্রে চলছে, এখন অবধি কোনো বার্তা তারা দিয়ে উঠতে পারলো না। কেন তাদের এই পা কাঁপছে? এখানকার মৌলবাদীরা যখন গরম গরম বক্তৃতা করছেন ভারতবর্ষের কিছু একটা খারাপ খারাপ কথা বলে, এখানকার মৌলবাদীরা পাল্টা সুবিধা পেয়ে যাচ্ছেন বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য। এই দুপক্ষের কথার উত্তেজনায়, কথার আগুনে গরিব মানুষ পুড়ে মরবেন, দুদেশের সংখ্যালঘুরা পুড়ে মরবেন, নারী শিশুরা মরে পড়বেন, কিন্তু ওই মৌলবাদী মাতব্বরদের কিছু হবে। বরঞ্চ ভালো হয়েছে সমাজ বিরোধীদের, ভালো হয়েছে মৌলবাদীদের, যে তারা বুক ফুলিয়ে ঘুরতে পারছে যে দেশটাকে, এই গোটাটা আমরা দখল করে নিলাম, আবার দেশটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, যেন ভারতবর্ষের সংখ্যাগুরু মৌলবাদ করছে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একই প্রচেষ্টা বাংলাদেশে হচ্ছে। দাদা বলছি, প্রথমে যে হাসিনা বিরোধী ছাত্রনেতা শরীফ আহমান হাদির সে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো, তাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসহযোগ তাণ্ডব চলছে, কি বলবে এই নিয়ে? বাংলাদেশে ওই গত জুলাই মাসের পর থেকেই যা ঘটে চলেছে, সেটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, যুক্তিবাদী মানুষের ভালো লাগার কথা নয়। গোটা বাংলাদেশ একটা নৈরাজ্যের মধ্যে পড়ে যাচ্ছে, এবং সেখানে মৌলবাদী শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, সেটা গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাজনীতি, ভারতবর্ষ তার অন্যতম প্রতিবেশী দেশ, খুবই ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে, বাংলার মানুষের সাথে একটা অন্যতম নারীর টান ছিল, সেটা আমাদের পক্ষে খুব ভালো লাগার নয়। মৌলবাদের এই মাথাচাড়াকে ইউনূস সরকার যেভাবে আটকাতে তো পারেনি, বরং কোথাও কোথাও যেভাবে প্রশ্রয় দিয়েছেন, সেইটা একজন রাষ্ট্রনায়কের পক্ষে, যিনি ওখানে সরকার চালাচ্ছেন, তার কাছ থেকে একেবারেই এক্সপেক্টেড নয়। দাদা বলছি, এই যে হিন্দু একটা যুবক দীপুচন্দ্র দাস, তাকে খুন করা হলো তার বিরুদ্ধে ধর্ম নিন্দার মিথ্যা অভিযোগ তুলে, তাকে প্রথমে নৃশংসভাবে মারা হয়েছে, পরবর্তীতে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই যে দীপু দাস, কোনো মানুষকে, দীপু দাসের মতো কোনো মানুষকে কোনো কথা বলার অপরাধী এইভাবে জ্যান্ত পুড়িয়ে দেওয়া যায় না। দেশে আইন আদালত রয়েছে, তিনি যদি আদৌ, এটা তো আমরা জানি না, তিনি যদি আদৌ কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন, দেশে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সেখানে তার কথা বলা যেত, সেখানে তাকে অভিযোগ করানো যেত, তার শাস্তি হতো কি না হতো সেটা প্রশাসন দেখত। কিন্তু এই যে আইন হাতে তুলে নেওয়া, ওখানে দীপুচন্দ্র দাস থেকে আরম্ভ করে এখানে আফরাজুল, এখানে দেবুদাস উষারানী দাস, এখানে ঝর্ণা মান্ডি, সুমনা মান্ডি, প্রতিটা ক্ষেত্রে আইন হাতে তুলে নিয়ে একটা
উত্তেজনার আগুন তুলে পরিস্থিতি ঘোরালো করে দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া, এটা কোনো মানুষ করতে পারেন বলে আমরা বিশ্বাস করি না। এই মৌলবাদী শক্তি আসলে এগুলোকে করে যাতে গোটা দেশের মধ্যে, গোটা এলাকার মধ্যে, গোটা পরিবেশের মধ্যে মানুষের প্রতিদিনকার যে জীবন যন্ত্রণা, সেই জীবন যন্ত্রণার লড়াইটা পিছনে চলে যায় এবং আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমার কোথায় যাওয়ার কথা ছিল, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে ওকে পুড়িয়ে মারা উচিত কি উচিত নয়। এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণার লড়াই আমাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচবার লড়াই, সেটা বাংলাদেশের গরিব মানুষ হোক কি ভারতবর্ষের গরিব মানুষ হোক, এইটাই আমাদের চর্চার মধ্যে থাকা উচিত। দাদা বলছি, বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটের মতো একটা সাংস্কৃতিক কেন্দ্রকে তারা ধ্বংস করে দিয়েছে, সেখানে পুরোপুরিভাবে ভাঙচুর করা হয়েছে। তাছাড়াও দুটি সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার, এই দুটো অফিসেও ভাঙচুর করা হয়েছে। কোথাও গিয়ে কি বাংলাদেশের এই যে ঘটনাগুলি ঘটছে পরপর, তার প্রভাব বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের বর্ডার এলাকা, আমাদের ভারতের কিছু কিছু রাজ্যের সঙ্গে বর্ডার এলাকায় আমরা রয়েছি, আমাদের ভারতে কি এর প্রভাব পড়তে পারে? নিশ্চিতভাবেই এর প্রভাব পড়বে এবং এটা ভালো প্রভাব পড়বে না বলাই যাচ্ছে। কারণ কোনো একজন মানুষ খুন হয়েছেন সেটা প্রশাসনের ব্যর্থতায়, সেটা দীপু দাস হোক কি অন্য হাদি হন, তাকে যে খুন করা হয়েছে তার মানে তো পুলিশ প্রশাসনকে ন্যূনতম গুরুত্ব না দিয়ে তাদেরকে যাদের জীবন শেষ করে দেওয়া হলো। এবার যে কোনো ঘটনার ক্ষেত্রে দীপু দাসের ঘটনাটাই যদি দেখি, তাহলে যারা এই ঘটনায় বিক্ষুব্ধ হলেন, একজন সাংবাদিককেও খুন করা হয়েছে, যে ঘটনায় তারা যদি বিক্ষুব্ধই হলেন কোনো মানুষ, সেই বিক্ষোভ তো দেখাবেন তিনি প্রশাসনের ওপর, যে প্রশাসনের অপদার্থতা এই ঘটনা ঘটলো। তাহলে যখন সংবাদপত্র অফিস টার্গেট করা হচ্ছে, যখন কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সাংস্কৃতিক সংস্থার অফিসকে টার্গেট করা হচ্ছে, যখন হারমোনিয়াম অন্যান্য যন্ত্রানুষঙ্গ ভেঙে ফেলা হচ্ছে, এটা কি কোথাও এটা মনে হচ্ছে না যেটা আগে থেকে ঠিক করা ছিল যে ওই জায়গাটা আক্রমণ করতে হবে? কোনো জায়গায় যেটা কোনো একটা সংস্থা যদি মুক্ত চিন্তার আসর হয়, সেখানে সব ধরনের মানুষ এসে তাদের মতামত রাখতে পারেন। কোনো সংস্থা, কোনো খবরের কাগজ হোক, কোনো এরকম পরিসর হোক যেখানে সাধারণ মানুষ এসে মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে পারেন, যে কোনো মৌলবাদের বিরুদ্ধে তারা কথা বলতে পারেন, এই জায়গাগুলোকে মৌলবাদীরা টার্গেট করতে চাইছে বলেই মনে হচ্ছে। ফলে কোনো একজন মানুষ খুন হলেন বলে সাধারণ মানুষের যে আক্রোশ সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, আরজি করের ঘটনা যখন এখানে ঘটলো, আমরা তো প্রশাসনের বিরুদ্ধে সরব হলাম, কিন্তু ওখানে যে ঘটনাটা ঘটলো তাতে সংবাদপত্রের অফিস, সাংস্কৃতিক সংস্থার অফিস যে টার্গেট হলো, তাহলে মুক্ত চিন্তাকে আরও ভয় পাইয়ে দেওয়ার জন্যে, আরও দমিয়ে দেওয়ার জন্যে মৌলবাদীরাই এটা কোথাও আলাপ আলোচনা করে আগে থেকে ঠিক করে করছে কিনা, এইটা আমাদের নজর রাখার প্রয়োজন আছে। দাদা বলছি, বাংলাদেশে পরপর যে ঘটনাগুলি ঘটছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত? ভারতবর্ষের বিদেশ মন্ত্রক তো এখন অবধি একটা বিবৃতি দিয়ে উঠতে পারেনি, অথচ সেটা খুব প্রয়োজন ছিল। ভারতবর্ষ, আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমাদের কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো নেই, আমার নানা কারণ আছে তার। এখন বাংলাদেশের সাথে সম্পর্ক যেভাবে আমাদের তলানিতে যাচ্ছে এবং যেভাবে ওখানকার মৌলবাদীরা কথা বলছেন, বক্তৃতা করছেন, তাতে ভারতবর্ষের যে মৌলবাদ তারাও আরও মাথাচাড়া দিচ্ছে, তারাও হচ্ছে কাউন্টার ন্যারেটিভ এমন তৈরি করছে যাতে দুপক্ষেরই সুবিধা হচ্ছে। ভারতের মৌলবাদীরা যা বক্তৃতা করেন বাংলাদেশের মৌলবাদীদের সুবিধা হয়, বাংলাদেশের মৌলবাদীরা যা বক্তৃতা করেন ভারতের মৌলবাদীদের সুবিধা হয়। ফলে এই দুপক্ষের লড়াইয়ের আগুনে ওরা তো কিছু হবে না, ওরা নিশ্চিতে থাকবেন পাঁচতারা হোটেলে। সাধারণ মানুষ যে এই ধর্মান্ধতার আগুনে পুড়ে মরবেন, এর থেকে বাংলাদেশের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নারী, শিশু এবং ভারতবর্ষের গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নারী, শিশু, ভারতবর্ষের সংখ্যালঘু এবং বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্যে মুক্ত চিন্তার মানুষকে, যুক্তিবাদী মানুষকে এক হতে হবে। বলছি, এক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ, মানে ভারত তথা পশ্চিমবঙ্গ, আসাম, যে রাজ্যগুলি বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য, সেখানে খুব একটা খারাপ প্রভাব পড়বে। খারাপ প্রভাব পড়বে তো বটেই, সেই কারণেই তো ভারতের বিদেশ মন্ত্রকের থেকে আমরা খুব দ্রুত কোনো একটা বিবৃতি আশা করেছিলাম। কারণ ভারত পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া বাংলাদেশ, ত্রিপুরা ইত্যাদির লাগোয়া, ফলে বাংলাদেশে যে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে সে কার্যত নিয়ন্ত্রণ করছে গোটা দেশটাকে, সেটা ভারতবর্ষের পক্ষে যে ভালো হবে না এটা বোঝাই যায়। ফলে ভারতবর্ষের সরকার তার নিজের দেশকে বাঁচানোর জন্যে, তার সংস্কৃতিকে বাঁচানোর জন্যে, সেখানকার সংখ্যালঘু মানুষকে বাঁচানোর জন্যে, মৌলবাদকে প্রতিহত করার জন্য কী বার্তা দিচ্ছে সেইটা দেখার জন্য আমরা বসেছিলাম। কিন্তু এমন একটা সরকার কেন্দ্রে চলছে, এখন অবধি কোনো বার্তা তারা দিয়ে উঠতে পারলো না। কেন তাদের এই পা কাঁপছে, এটাও তো আমাদের সাধারণ মানুষ জানতে চাইছেন। শুধু এমন নয় যে বাংলাদেশে এরকম অত্যাচার চলছে, বাংলাদেশের একজন পাকিস্তানি পন্থী একজন সংগঠনের নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি বলছেন যে 7 সিস্টারকে আলাদা করে দেবে। এই ধরনের কথাগুলোর কোনো মানে হয় না আসলে। কারণ অতীতে এইরকম আমরা শুনেছিলাম, একটা গাড়ি করে সে কলকাতা দখল করতে আসছিলেন, আবার এখান থেকে কিছু লোক চট্টগ্রাম দখল করতে চলে গেলেন। আসলে এই কথাগুলোর বলার মধ্যে তার ভেতরে কোনো যুক্তি নেই। আর আসলে হচ্ছে যেটা, যে ওখানকার মৌলবাদীরা যখন গরম গরম বক্তৃতা করছেন ভারতবর্ষের কিছু একটা খারাপ খারাপ কথা বলে, এখানকার মৌলবাদীরা পাল্টা সুবিধা পেয়ে যাচ্ছেন বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য। এই দুপক্ষের কথার উত্তেজনায়, কথার আগুনে গরিব মানুষ পুড়ে মরবেন, দুদেশের সংখ্যালঘুরা পুড়ে মরবেন, নারী শিশুরা মরে পড়বেন, কিন্তু ওই মৌলবাদী মাতব্বরদের কিছু হবে না। অবিলম্বে আমার দেশের সরকারকে একটা কড়া পদক্ষেপ নিতে হবে বিদেশ মন্ত্রককে দিয়ে, যে বাংলাদেশের এই ঘটনা যেন কোনোভাবেই ভারতবর্ষে তার প্রভাব না পড়ে এবং এপারেও যারা
এই ঘটনাকে ব্যবহার করে পাল্টা মৌলবাদের জিগির তোলার চেষ্টা করছেন তাদেরকেও আটকানোর প্রয়োজন রয়েছে। তা বলছি এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে প্রশ্ন উঠতেই তার সম্বন্ধে জানা যাচ্ছে তিনি নাকি ইউনূসের পোষ্যপুত্র হিসাবে পরিচিত। এটাই যদি হয় তাহলে কি বাংলাদেশে আপাতত যে সরকার রয়েছে সেই সরকারের মদতেই তিনি এত কিছু বলতে সাহস পাচ্ছেন? বাংলাদেশের এই ইউনূস সরকার আসার পর থেকে গরিব মানুষের কোনো ভালো হয়নি তো, মধ্যবিত্তর কোনো ভালো হয়নি তো, সংখ্যালঘু মানুষের কোনো ভালো হয়নি তো, বরঞ্চ গরিব মধ্যবিত্ত সংখ্যালঘু মানুষ নিম্নবিত্ত মানুষ বাংলাদেশে মহিলারা শিশুরা তারা আরও যন্ত্রণার মধ্যে আছেন। বরঞ্চ ভালো হয়েছে সমাজ বিরোধীদের, ভালো হয়েছে মৌলবাদীদের, যে তারা বুক ফুলিয়ে ঘুরতে পারছে যে দেশটাকে এই গোটাটা আমরা দখল করে নিলাম, আবার দেশটাকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, যেন ভারতবর্ষের সংখ্যাগুরু মৌলবাদ করছে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একই প্রচেষ্টা বাংলাদেশে হচ্ছে। ফলে ইউনূস সরকার আসার পর মৌলবাদীদের সুবিধা হয়েছে, সরকার কেন তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি এর জবাব তো ইউনূস সাহেবকেই দিতে হবে। দাদা বলছি বাংলাদেশের এই ঘটনার পর ভারত সরকার যে হচ্ছে ভিসা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের ভিসা বন্ধ, আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পদক্ষেপ নেওয়ার লোক আমি নই। সরকারকে আগে আলোচনায় বসতে হবে, সর্বদলীয় বৈঠক করতে হবে, করে ঠিক করতে হবে যে এই যে বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে তার প্রভাব ভারতবর্ষে এলে ভারতের মানুষের কি বিপদ হতে পারে। ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ, সংখ্যাগুরু মানুষ, সেখানকার নিম্নবিত্ত মানুষ তারা বিপদে পড়বেন। সেই বিপদ থেকে আটকানোর জন্য কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় সেটাই তো আমরা দেখতে চাই। এখন অবধি কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিয়ে উঠতে পারেনি। ওই দেশের মৌলবাদীরা যা করে ছাড় পেয়ে যাচ্ছে, আমার দেশের মৌলবাদীরা সেইটা করে যাতে ছাড় না পেয়ে যায় এইটা সরকারের দেখার প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার দেশের সরকারও আমার দেশের সংখ্যাগুরু মৌলবাদকে প্রশ্রয় দিয়ে এসছে। তোমার মতে কি পদক্ষেপ নিলে গোটা বিষয়টা ভালো দিকে এগোতে পারে? মৌলবাদকে কখনোই মাথাচাড়া দিতে দেওয়া উচিত না। মৌলবাদকে কড়া হাতে দমন করা উচিত, এবং যে মৌলবাদ মানুষে মানুষে এই ধরনের বিভেদ ছড়ায় সেই মৌলবাদকে কড়া হাতে দমন করে মানুষকে তার যে ন্যূনতম নাগরিক নিরাপত্তা, তার দুবেলা দুমুঠো খাওয়া পড়ার ব্যবস্থা, তার ছেলেমেয়ের হাতে একটা স্থায়ী কাজের ব্যবস্থা, তার মাথার ওপর ছাদের ব্যবস্থা, এই কাজগুলো করার জন্যে বাংলাদেশের সরকার, ভারতবর্ষের সরকার দুপক্ষরই বাড়তি প্রচেষ্টা নেওয়া উচিত, কিন্তু কেউই সেই প্রচেষ্টা নিচ্ছেন না। বলছি বাংলাদেশের কিছু ব্যক্তি যে ভারত বিরোধী কথাগুলো বলছে, সেই ভারত বিরোধী কথাগুলো বলার মানে যখন বলছে তারা কি ভুলে যাচ্ছে যে একসময় ভারত ছাড়া তাদের পাশে কেউ দাঁড়ায়নি? এখন অতীতের কথা তাদের কেন মনে নেই সেটা তো বলতে পারবো না, কারণ এই ধরনের মৌলবাদ যখন মাথাচাড়া দেয় তখন তারা অতীতকে ভুলিয়ে দিতে চায়। ভারতবর্ষের সংখ্যাগুরু মৌলবাদ যখন মাথাচাড়া দিচ্ছে তারা অতীতে কি ভালো ছিল সব ভুলিয়ে দিতে চাইছে, সিলেবাস বদলে দিচ্ছে, মহাত্মা গান্ধীর নাম তুলে দিচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকেই কাজ করছে। বাংলাদেশেও একই রকম অতীতের যা লড়াই হয়েছিল, ভারতবর্ষ তাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্যে, বাংলা ভাষা রক্ষার জন্যে যে লড়াইটা করেছিল সেটা তারা ভুলে যাচ্ছেন। কারণ মৌলবাদ চায় যে মৌলবাদ যখন আছে শুধু সেইটুকুই ভালো, বাকি সবটা খারাপ এটা প্রমাণ করতে। ভারতবর্ষেও অতীতে আমরা উদাহরণ দেখেছি, বাংলাদেশেও আমরা উদাহরণ দেখছি। বাংলাদেশেও তাতে কিছু ভালো হচ্ছে না, ভারতবর্ষেরও তাতে ভালো হবে না। তা বলছি এখানে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন থেকে যায় যে বারবার যখন শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, শেখ হাসিনা তাকে কি ছেড়ে দেওয়া উচিত হবে নাকি তিনি মুক্তি পাবেন? সেটা তো সরকারের বিষয়, এবং সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছু মামলা চলছে কিনা তার বিষয়। তার কিছু কার্যকলাপের কিছু ত্রুটি আছে, এটা যেমন বাস্তব। আবার যে কোর্ট যা রায় ইত্যাদি দিল, যেরকম একতরফা হয়ে গেল বাংলাদেশে, সেটাও খুব কাম্য ছিল। ফলে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ না এলে এই ধরনের কথা আগে থেকে বলে দেওয়া, সেটা দু দেশের সম্প্রীতির পক্ষেই ক্ষতিকারক হতে পারে।